নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। কালকে 27 পর্যন্ত শেষ হয়ে গেছিল তো না? মঙ্গল। উপাসক কালকে 27 পর্যন্ত শেষ হয়ে গেছিল না? মানতে হ্যাঁ ছিল, বলছিলাম আমার একটা প্রশ্ন ছিল মানতে। বলেন। ওই কালকের বিষয় নিয়ে, কারণ এখানে আপনি যেটা বলছেন সেটা অবশ্যই ঠিক আছে, ওইটা হয়তো ভাবনার সময় আমি মনে করি আর কি ওই সময় কার্যকর, কিন্তু আমরা দৈনন্দিন জীবনে আমাদের কার্যকর কেমন হবে এটা? যেমন ধরেন আপনি বিজ্ঞান আর ভবাঙ্গ স্পষ্ট আপনি বুঝাইতেছেন কালকে, ভবাঙ্গ অতীত ভবাঙ্গ, ভবাঙ্গ চলন, ভবাঙ্গ উপচ্ছেদ, এবার এটা তো আমরা জেনে আসছি, অবশ্যই জানছি। কিন্তু আমার কথা হচ্ছে কি, এই পঞ্চ বিজ্ঞান গুলো উৎপন্ন হতে আমরা দৈনন্দিন জীবনে যেমন কোনো দেখলাম, দেখার সঙ্গে স্পর্শ হলো, কানে একটা শব্দ আসলো, এটাও তো মানে ভবাঙ্গ শান্ত অবস্থায় নাই। অতীত ভবাঙ্গ এখানে জিনিসটা কিভাবে আমরা করব, মানে বুঝার চেষ্টা করব? ভাবনার সময় আমি ঠিক আছে, কালকে যেটা বলছি এটা সব সময়ের জন্য, শুধু ভাবনার জন্য না। তাহলে এটা কিভাবে হবে? অতীত ভবাঙ্গটা কিভাবে? এটা হচ্ছে চিত্ত নিয়ম। বান্ধব আপনার ছবি ফিক্স হয়ে গেছে। এখন একই অবস্থা। এই নাকি? তাহলে আমি কেটে ঢুকবো। কেটে ঢুকেন। এখন ঠিক আছে বন্ধু। আমি কালকে যেটা বলছি এটা হচ্ছে যে চিত্ত নিয়ম। এটা আপনি ধ্যান করেন বা না করেন এটার সঙ্গে কোনো সম্পর্কিত নাই। আচ্ছা, এটা নিয়মে কন্টিনিউ। কিন্তু এটা আমরা বুঝবো কেমনে? এটা বুঝবেন তো যখন চিত্ত সমাধিস্থ হয়, একাগ্র হইলে তখন এটা বোঝা যায়। নরমালি তো বুঝার তো এটা ব্যাপার না, এটা তো আমরা এটা তো এক চিত্তের ঘটনা, একটা ব্যতিচিত্তের ঘটনা। একটা ব্যতিচিত্ত তো কখনো আমরা এরকম একবার তো দেখতেও পারি নাই। একটা চিত্তের কার্যক্রম তো আমরা সেরকম হলে কখনো দেখিও নাই এটা ঠিক আছে তো জীবনের তরে। তাহলে আমি যেটা ঠিক আছে, একটি ব্যতিচিত্ত এখন এক চিত্ত উৎপন্ন হয়, এটা চলে যায়, আবার উৎপন্ন হয়। তারপরে আমরা যে একাগ্রতা বলতেছি, তো একাগ্রতা হইলেও একাগ্রতা হওয়ার সময় যে
ক্ষণকালীন চিত্ত বা অনড় হয়ে গেছে, অচল হয়ে গেছে, ওরকম পরিস্থিতিও একটা মুহূর্তের জন্যও নাই। এটা ওটার নিয়মে ওটা খুব দ্রুত গতিতে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঠিক অতি দ্রুত ঘূর্ণায়মান মেশিন যেরকম সেম অবস্থা। এখানের মধ্যে আলম্বনকে কেন্দ্র করে বা আমার পরিস্থিতি কেন্দ্র করে অতীত ভবাঙ্গ কতবার, কত চিত্তক্ষণ, ভবাঙ্গ চলন কত চিত্তক্ষণ, এগুলো ওটার উপরে নির্ভর করবে, বা কোন জায়গায় গিয়ে স্টপ হয়ে যাবে এটা ওটার উপরে নির্ভর করবে। এবং এর পরবর্তীতে আমাদেরকে কিছু চার্টের সঙ্গে পরিচয় করানো হয়েছে, যেগুলো রূপবচর ধ্যানচিত্ত যেগুলো আছে ওগুলোর চিত্তবিধি চার্ট আমরা পড়েছিলাম। হ্যাঁ, তারপরে পরিত্য আলম্বনের চিত্তবিধি, তারপরে অতি পরিত্য আলম্বন, মহৎ আলম্বন, অতি মহৎ আলম্বন, এভাবে আমরা কিছু পেয়েছিলাম না? তো ওগুলোর বেলায় এই অতীত ভবাঙ্গ কিরকম হবে, ভবাঙ্গ চলন কিরকম হবে, কত চিত্তক্ষণ হবে, এগুলো হয়। ওটার উপরে নির্ভর করার পরবর্তীতে গিয়ে বিজ্ঞান পর্যন্ত। তাহলে এখন পরিষ্কার হয়েছে না? পরিষ্কার বলতে আমরা মুখস্থ পরিষ্কার হয়েছে আর কি, কিন্তু এটা তো প্র্যাকটিক্যালি এটাই তো দেখতে হবে, এটা তো দেখতে হবে আপনাকে। এটা তো এভাবেই দেখার নিয়ম আমাদের। আমি আগে যেটা জানছিলাম আর কি, যেটা স্পর্শ হচ্ছে সেটা স্পর্শ থেকে বিজ্ঞানটা হয় সরাসরি, এটা হয়তো কিছুটা হলো, কিন্তু এটা গভীরতা জানতে গেলে তো অনেক বিষয়, সেটা বলতেছে আর কি। না, বুদ্ধ আমাদেরকে এত কঠিন করার জন্য বলেন নাই, বা এত কঠিন ভাবে নেওয়ার জন্য আমাদেরকে বলেন নাই। জাস্ট আমার কাছে যতটুকু ধরা পড়ে অতটুকু আমি দেখবো যে, এবং ওই জায়গা থেকে আপনি এখন থেকে আরো 10 বছর আগেও ধ্যান করেছেন, 10 বছর আগের কার্যক্রমগুলো আপনি চিন্তা করেন, তখন আপনার কিরকম আপনি ধরতে পারতেন চিত্তগুলো, এর পরবর্তীতে কিরকম ধরতে পেরেছেন ক্রমান্বয়ে, এবং এইটা চর্চা করার পরে আরো কিরকম হচ্ছে আপনার দৈনন্দিন, খেয়াল করেছেন? এভাবে ক্রমিক ডেভেলপ। অরণ্যে গিয়েও ভিক্ষুদেরকে কোনো রকমের মানে অতি তাড়াতাড়ি, অতি দ্রুততা, হ্যাঁ আমার তৎপরতা আছে নয় কি, অবশ্যই থাকবে। তাই বলে ওই তৎপরতার কার্যক্রমের সঙ্গে আমার যেটা আমার দৈনিক রুটিন, যেভাবে আমার ধ্যান করা উচিত, যেভাবে আমার সংক্রমণ করা উচিত, যেভাবে ধ্যান, আহারের সময় ধ্যান, এবং নানা কার্যের সময় আসিতে মানে যেগুলো আছে ওগুলোই আমার করে যাওয়া। নির্বাণ আসতেছে না কেন, এই না কেন, সেই না কেন, এই জাতীয় কোনো রকমের হাই উতাস, এগুলো কোনো কিছু নাই। ওইভাবেই থাকা উচিত যে আমার এটাই সারা জীবনের ব্রত, এইভাবে মানে থাকার জন্য বুদ্ধের নির্দেশ। তারপর বারবার চেক করে দেখা সপ্ততিংশ বুদ্ধি প্রক্রিয়া ধর্মের মধ্যে কোনোটাই আমার ব্যতিক্রম আছে কিনা, যেটা বুদ্ধ প্রণালী, বুদ্ধ নির্দেশ ওইভাবে চলছে কিনা, সবকিছু মাঝে মধ্যে এগুলো রিভাইজ দেওয়া, এবং আর্যাষ্টাঙ্গিক মার্গ ইয়ে করলেও হয়ে যাবে, অথবা সপ্ত বুদ্ধাঙ্গ, যে কোনো একটা সাইট। মূলত খুব ভালো রকম আর্যাষ্টাঙ্গিক মার্গ জানা থাকলে সবচেয়ে আমি মানে সহজতর মনে করি। এটা একটু বারে বুঝে নিলে হয়ে যায়। এক একটা মার্গ সম্পর্কে ভালো রকম করে আইডিয়া নিয়ে ফেললে আপনি আরামসে ধ্যান করতে পারবেন। শুধু আর্যাষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে ভালো ধারণা থাকলে হয়ে যাবে। ভালো ধারণা, এবং প্রত্যেকটা সম্পর্কে, মার্গ সম্পর্কে। এটা তো বানতে ধারণা শেষ নাই, এটা একেবারে শেষ পর্যন্ত গেলে তো যথাযথ হবে যে না। এখন অবশ্য এই বই পড়ার বদৌলতে আপনাদের আর্যাষ্টাঙ্গিক মার্গের ধারণা এটা পুরো আকাশচুম্বী, আগের থেকে অনেক ডেভেলপমেন্ট অবশ্যই। হ্যাঁ, তার কোনো সন্দেহ নাই। তারপরও আমরা মাঝে মধ্যে কিছুদিন পর পর এটা করে নেব,
যাচাই করে নিতে পারি। এক একজনকে আমরা ইয়ে করে করে আমি বলবো, আপনারা শুনবেন, আপনারা বলবেন, আমি শুনবো। এ করতে করতে কোথাও মিস্টেক থাকলে আমরা একে অপরে, যেমন আপনি এখন বললেন আমি কালকে বলাতে, তাইলে এটা আমি আবার কি হলাম, চিন্তা করলাম কালকে কিরকম বলেছি, আবার এটা না আমি পুনরাবৃত্তি যেটাই হলো। জানি না। হ্যাঁ, তো হ্যাঁ, সেম এরকম আমার তো একই আমি ঘটনা। আমি চিন্তা করছিলাম যে কারণ আমরা তো দিনের বেলা তো সবসময় আমরা ইয়ের মধ্যে থাকি। এখন এই বিষয়টা আমি কিভাবে ইয়ে করবো? যখন চিত্তক্ষণ বলছেন, তাহলে আমি প্রশ্ন আবার করতাম আপনাকে যে চক্ষু দিয়ে দেখলাম, আপনি আমাকে যেটা বলছিলাম, চক্ষু দিয়ে দেখলাম, কানে একটা শব্দ আসলো, তাহলে এখানে কোনটা কি অবস্থার মধ্যে হচ্ছে? কিন্তু ওই চিত্তক্ষণের কারণে অতীতটা ওইটা চলে গেছে মানে অতীত হয়ে গেছে, পরেরটা আমার কাছে আসছে, সেটাই তো আমি রিসিভ করলাম। নর্মালি অতীত ভাবাঙ্গ খুব দ্রুত। এগুলো তো আসলে বুঝার কোনো উপায়ও থাকে না, আমরা বিজ্ঞানে হ্যাঁ গিয়ে কিছুটা বুঝতে পারি, বিজ্ঞানে গিয়ে। হ্যাঁ তারপরে হ্যাঁ শব্দ বলতে কিছু সন্তীরণের বেলায় আরেকটু মানে পরিষ্কার হয় বিষয়টা, ওটা তো একেবারে নাজুক অবস্থায় থাকে। হ্যাঁ বঙ্গবন্ধু সিগনাল অবস্থায়। পাওয়া মাত্র, দেখা রূপ দেখছে মাত্র, ও সঙ্গে সঙ্গে সিগনাল পাঠিয়ে দিছে, পাঠিয়ে যেটা প্রথম সিগনাল ওটা হচ্ছে অতীত ভাবাঙ্গ। কারণ এটা এটা প্রবাহমান থাকে, কিভাবে তো প্রবাহিত হচ্ছে আমরা, তাই না? এটা শেষ হয়ে সঙ্গে সঙ্গে তদালম্বন পর্যন্ত অত্যন্ত দ্রুত গতিতে তদালম্বন পর্যন্ত শেষ হয়ে যায়। শেষ হয়ে আবার সঙ্গে সঙ্গে আবার শুরু, অন্য কোনো আলম্বন নতুন করে না থাকলে ওটাতেই সেম করে আবার চলতে থাকে। তখন হয়তো বোঝা যায় আর কি, যদি চেষ্টা করা হয়। অনেক সময় এটা যখন 2, 3 বার, 4 বার, 5 বার, শতবার, হাজার বার, লক্ষ বার যখন একই জায়গায় চলে, তখন এটা সম্পর্কে প্রত্যেকটা জায়গা জবনের মধ্যেও কিন্তু ইয়ে আছে আপনার, প্রত্যয়ের মধ্যে একটা আছে যে ইয়া হয় যে ডেভেলপ হয় যে, এটাকে কি প্রত্যয়? আশাবানা প্রত্যয়। এটা জবনে জবনে, মানে জবনে জবনে আশাবানা প্রত্যয় হইলেও আমাদের চিত্তে চিত্তে কিন্তু আশাবানা প্রত্যয় বলা হয় নাই, কিন্তু এই চিত্তের ঘটনা ওই চিত্তে কিন্তু যাচ্ছে কেন? এটা ওই যে ইয়া নিয়মের, আশাবান প্রত্যয় ঠিক এই জায়গার না, কিন্তু আশাবান প্রত্যয়ের কার্যক্রম সারা চিত্তব্যাপী এবং সারা এই জন্ম থেকে ওই জন্মব্যাপী, অনন্ত জন্মব্যাপী এই আশাবান প্রত্যয়ের কার্যক্রম কিন্তু আছে। কিন্তু ওখানে কিন্তু আশাবান প্রত্যয়, আমি জাস্ট এমনি বলার জন্য বলতেছি যে আশাবান প্রত্যয় শুধু হচ্ছে যে জবনে জবনে, জবনের বাইরে এই আশাবান প্রত্যয় গণা হয় না। কিন্তু আমাদের এই আশাবান প্রক্রিয়াটা কিন্তু প্রত্যেকটা চিত্ত রিলেটেডও চলবে, পুরো জীবন রিলেটেডও চলবে, এই জীবন থেকে ওই জীবন রিলেটেডও থাকবে। তাহলে এখন বুঝছেন কেন একবার ছাগল হত্যা করার কারণে 500 বার পর্যন্ত কাটা খেতে হয়েছিল? ওই গল্পটা বলছিলাম যে, মনে আছে? আপনারা পড়ছিলেন গল্পটা, আমাদের বাংলাদেশের ধর্ম বইয়ে আছে। হ্যাঁ তো অনেকবার পড়া হয়েছে। হ্যাঁ 500 বার কাটা খাইছিল। কেন কাটা খাইছিল এখন এটার উত্তর দিতে পারেন? বলতে এই যে ইয়ার কারণে, ভবাঙ্গের কারণে। বলেন তো পুরো জিনিসটা। বলতে ওই সময় উনি যে মানে কাটা খাইছিল, ওই কাটাটা যখন ভবাঙ্গ যতবার জপিত হয়েছিল, ওই বিষয়টাই ওনার কাছে ইয়ে হয়েছে আর কি, মানে এরকমই তো হচ্ছে নাকি? সুকুমার বাবুর কাছে মনে আছে, বলেন তো? আমার মনে নাই, যেটা সত্যি কথা আমি ভুলে গেছি। আমি মানে এরকম মনে হয়, একটু মনে করতে যত মানে যতবার জপছে মানে ততবার কাটা খাইছে, যতবার মানতে যে মানে চিত্তের মধ্যে উৎপন্ন হয়েছে, ততবার মানতে যে এই যে কাটাটা খাইছে, এরকম ভাবে মনে হয় একটু বলছিলেন। অর্থাৎ আমাদের একই বিষয় নিয়ে
যেমন আমি এখন আম দেখলাম, আমকে দিয়ে আমার শুধু চিত্ত একবার উৎপন্ন হয় নাই। চিন্তা করতে এখানে হাজারবার চিত্ত উৎপন্ন হয়ে বসে রয়েছে। শতবার চিত্ত উৎপন্ন হয়ে বসে রয়েছে। আরেকটা বিষয় ঠিকঠাক মতো না আসা পর্যন্ত। আসলে হয়তো সেটা কম হলো। কিন্তু এই ঘটনায় যখন ব্রাহ্মণ ছাগল হত্যা করতেছে, ওই ঘটনাকে কেন্দ্র করে ওনার মিনিমাম ওই 500 বার চিত্ত জপিত হয়েছে। মানে জবন কার্যক্রম না, এক চিত্তে তো যতবার হয়েছে জবন হয়েছে, মানে ওই বিষয়টাকে নিয়ে মানে 500 উপরে বা 500 চিত্ত সম্পাদিত হয়েছে। 500 বার কর্ম হয়েছে এবং 500 বার ফল পাওয়ার মতো যে পরিস্থিতিও হয়ে গেছে। এটার সঙ্গে আরো কিছু ব্যাপার আছে, সেটা যে শুধু মানে একটা কর্মের ব্যাপার তো আছে, সেটা ছাড়াও আরেকটা ব্যাপার আছে, খুব ডেঞ্জারাস ব্যাপারটা। ছাগল জনিতে কেউ যদি একবার জন্মগ্রহণ করে, ওই ছাগলগত চিত্ত অনেকগুলো সম্পাদিত হয় আবার, ছাগল জাতীয় চিত্ত, বুঝছেন? ওই কারণে পুনঃ আবার ওই জনিতে মানে এট এ টাইম উনি 500 বার এসছে, এটা নিয়ে কখনো আপনারা গভীর আলোচনা করলে নিজেরাই পেয়ে যাবেন, এবং জাতক খণ্ডগুলো পড়লে, জাতক তো বিশাল আলোচনার বিষয় এগুলো, অভিধর্ম না পড়লে ওই জাতকও বুঝেবার উপায় নাই আসলে। এমনি পড়ে যাবেন, গল্প মজা লাগবে, কিন্তু এটা পড়ার পরে যে কোনো আপনি সূত্র পিটক পড়েন বা বিনয় পিটক পড়েন, যেটাই পড়েন না কেন, এই অভিধর্মগত জ্ঞান যদি না থাকে, উনি সূত্র পিটকও ঠিকঠাক মতো ওনার হবে না, বিনয় পিটকও ঠিকঠাক মতো হবে না। তো এই ছাগলগত চিত্তের কারণেও ওই চিত্ত তো আছেও, আবার এই ছাগল জনিতে ছাগল সংস্কার, ছাগল চিত্ত এই জাতীয় এগুলো হয়ে বারবার রিপিট এভাবে হতে থাকে। মনুষ্য অবস্থায়ও অতি দুরাচার না করলে, বারবার মানুষ হওয়ার মতো কর্ম সম্পাদিত করলে, বারবার ওই মনুষ্যজনিতে এরকম আসার সম্ভাবনা থাকে, কারণ এগুলো সংস্কারিত হয়ে যায় এখানে, একে অপরের সঙ্গে লেয়াজও হয়ে যায় আমাদের। যেমন আপনারা এখন ফ্রান্সে আছেন, ফ্রান্সের মধ্যে অনেক সংস্কার জমা হয়েছে না ফ্রান্সের মানুষের সঙ্গেও, আবার এখানে পুনঃ জন্মগ্রহণ করার মতো এরকম ব্যাপার ঘটে যেতে পারে, হয়। এখন বুঝছেন তাইলে 500 বার ঘটনা কেমনে ঘটে গেছে? হত্যা করে 500 বার পর্যন্ত চিত্ত উৎপন্ন হয়েছে। তা আমরা শুধু এই হত্যা বলে কথা নয়, দান অকার্য করে যেও আমরা ওই দানকে কেন্দ্র করে অনেকবার আমরা চিত্ত সম্পাদিত করি। মাঝে মধ্যে দান করার সময়কালে যেরকম চেতনা উৎপন্ন হয়েছে, কিন্তু পরবর্তীতে গিয়েও এই চেতনা আবার আরো বেশি শক্তিশালী হয়ে উৎপন্ন হয়। মানে দান করেছেন আপনি 1 টাকা পরিমাণ, কিন্তু এটা আপনার চিত্তগতভাবে, চিত্তের শক্তি প্রভাবে অনেক সময় এটা আরো বিশাল এবং ব্যাপকও হয়ে যায় পরবর্তীতে। মানে যদি ভাবেন মারে, যেমন কেউ একটা কিছু দান করেছে, পরবর্তী তিনি দেখলো যে তার দান এমন ভাবে ব্যবহার করা হচ্ছে, তিনি এটা দেখে একদম আশ্চর্য হয়ে গেছেন। তারপরে এটা দেখে ওনার ওই চেতনা আবার সমৃদ্ধ হয়ে আরো ডেভেলপ হয়, আরো উন্নত হয়। তখনকার চেতনা তখনই ছিল, এখন যে আবার এটা মনে পুনরায় উত্থাপিত হয়েছে, এটা আবার নতুন চিত্ত, এগুলো নতুন কর্ম। ঠিক আছে, তাহলে আমরা এর পরেরটা যাই না?
আচ্ছা, এরপর আছে বন্ধু দুগ্মাতিকা 752 2 প্রকারে জ্ঞানবস্তু। বন্ধু এগুলো পড়া যায় নাকি? কারণ আচ্ছা, লৌকিক প্রজ্ঞা, লোকোত্তর প্রজ্ঞা। এক দুই বলতেছে বান্তে এটা লৌকিক প্রজ্ঞা, লোকোত্তর প্রজ্ঞা। তাহলে এটা কিভাবে আসতেছে এখানে? লৌকিক প্রজ্ঞা সম্পর্কে একটা উদাহরণ দেন। বান্তে লৌকিক প্রজ্ঞা বলতে আমরা এই পর্যন্ত আর কি, এটা কি বলা হয়, শ্রোতাপন্ন আগ পর্যন্ত যে এখন আপনি জ্ঞান আমাদের। মাঝে মধ্যে বিপাশানা করেন না? হ্যাঁ বান্তে। এবং বিপাশানা পারফেক্টলি হয়েছে বলেও মনে হয় না আপনার মাঝে মধ্যে? হয়তো ক্ষণিকে মনে হতো বান্তে এরকম। ওইগুলো ক্ষণিক স্থির হয়ে আছে বান্তে, নড়াচড়া করতেছে না। কার? বান্তের। না বান্তে ঠিক আছে, ওই তোমারটা কেটে ঢুকতে হবে। এই জামালা হচ্ছে এখানে, আমার এই অবস্থা ছিল, এক মাথাটা নড়তেছে দেখতেছি তো। বাইরে বৃষ্টি বাদল আছে তো এই জন্য আজকে নেটওয়ার্ক প্রবলেম আছে একটু। আমরা যখন বিপসী হই, মানে একদম ঠিকঠাক মতো হয় আমাদের কিছু কিছু চিত্ত, এগুলো যারা খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে জানেন, বুঝছেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে জানেন, মানে যে চিত্ত নিয়ে যখন ভাবনা করেন ওই চিত্তের নামরূপ, তখন যদি তিনি অনিত্য বিচার করতে সক্ষম হন, দুঃখ বিচার করতে সক্ষম হন, অনাত্মা বিচার করতে সক্ষম হন, এই শূন্যতা জ্ঞানে যখন উপনীত হয়, এটা লৌকিক প্রজ্ঞা। না, এটা লোকোত্তর প্রজ্ঞা হবে না বান্তে? লোকোত্তর প্রজ্ঞা হচ্ছে যে শ্রোতাপত্তি মার্গফল লাভের ক্ষণে। লাভের ক্ষণে ঠিক আছে, তারপরে ওই অনিত্য ভাবে দেখাইতে মানে তো যে লোকোত্তরে পৌঁছা। লোকোত্তর হিসাব করা হয় শ্রোতাপত্তি মার্গ থেকে, এটা মাথায় রাখতে হবে। সেটা তো ঠিক আছে বান্তে। হ্যাঁ, প্রজ্ঞা, লৌকিক প্রজ্ঞা, লোকোত্তর প্রজ্ঞা যদি যখন আলাদা করা হবে তখন বলতে হবে এইভাবে, হ্যাঁ এখানে আপনার অনিদুক্ষ আত্মা যখন এরকম জ্ঞান যখন বুঝা অসম্ভব হয়, তখন নরমালি এটা লোকোত্তর পর্যায়ের কথা, সেই জন্য বলতেছে আর কেউ। এটা মানে যতক্ষণ আপনি এই লোকোত্তর পর্যায়ের কথা, কিন্তু যতক্ষণ আপনি শ্রোতাপত্তি মার্গে অধিষ্ঠিত হতে পারতেছেন না, ততক্ষণ পর্যন্ত এটাকে লোকোত্তর বলা হয় না। সরাসরি লোকোত্তর নয় আর কি এটা। হ্যাঁ, এটা লৌকিক, এটাকেই বলা হয় লৌকিক প্রজ্ঞা। মানে যারা শ্রোতাপত্তি মার্গ লাভ করে নাই এমন ব্যক্তির কাছে যদি এই জ্ঞান মাঝে মধ্যে উৎপন্ন হয়, কোনো চিত্তক্ষণের জন্য উৎপন্ন হয়, ওই অবস্থাগুলোর জন্য এটাকে লৌকিক প্রজ্ঞা বলা হয়। মূলত এভাবে তো অগ্রসর হতে হবে, তারপর না আমরা যেমন এখন লৌকিকভাবে নিত্য দুঃখ নাতা চিনতেছি না, প্রতি ক্ষণে ক্ষণে স্লো করতেছি, খুব স্লো হচ্ছে আমাদের, প্রত্যেকটা বিষয় খুব স্লো হচ্ছে। যেমন আমরা প্রথমে পড়ছিলাম যে কত এক একটা শব্দ নিয়ে কি, এখন কি আমরা ওগুলো করতেছি? ওইভাবে এরকম করে বলতেছি, আপনারা বুঝে যাচ্ছেন না? সেম আর কি। এটা এই দ্রুত হতে একসময় গিয়ে দ্রুতই প্রত্যেকটা চিত্ত প্রতি ক্ষণে ক্ষণে এই আর্যষ্টাঙ্গিক মার্গের পরিপূর্ণতা হবে, হতে এক পর্যায়ে গিয়ে চরম একটা মুহূর্ত আসবে, উৎপন্ন হবে, সেই সঙ্গে নির্বাণ প্রত্যক্ষভূত হবে। যেখানে নির্বাণ প্রত্যক্ষভূত হবে সেইখানেই আপনি শ্রোতাপত্তি মার্গ লাভে মিনিমাম। এখন বলতে আমরা যে নামের ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা মোটামুটি অনিত্য দুঃখ অনাত্মাকে, বিশেষ করে অনিত্যটা ভালো করে সবার মধ্যে হয়তো এটা কম বেশি আসবে অবশ্যই,
এবং রূপের লোকের ক্ষেত্রে ক্ষেত্রে আসবে একই না? অবস্থা, রূপের ক্ষেত্রে কম আসবে বেশি। না? সেই তো বলছিলাম তে, হুম। রূপের ক্ষেত্রে আসবে না, আমার ক্ষেত্রে আসবে। ওইটা সবার ক্ষেত্রে কম বেশি এটা বিষয়টা আসবে। তাই বলে এটা তো লোকোত্তর হয় নাই। হ্যাঁ, এখানে আমরা এগুলো আস্তে আস্তে এভাবে তো সবগুলা হতে 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 যখন গিয়ে পর্যায়ে যখন এটা আপনার ইয়েতে হয়ে যাবে, শ্রোতাপন্ন ওই সময় নির্বাণ আলম্বনার মধ্যে আবির্ভূত হবে, তখনই বোঝা হবে আর কি এটা লোকোত্তর প্রজ্ঞা হিসেবে জানা হবে। তাহলে সুকুমার বাবু লৌকিক প্রজ্ঞা লোকোত্তর প্রজ্ঞা বুঝছেন না? তবে কিছু কিছু বইয়ের মধ্যে কিছু কিছু গুরুভান্তেদের মতেও প্রজ্ঞা লোকোত্তর পর্যায়ের, বুঝছেন? তারপরে এই প্রজ্ঞার মধ্যে এটা ক্রমিক ধারাবাহিকতা আর কি, নাম্বারিং করলে নির্দিষ্ট একটা পর্যায়ের থেকে মানে শ্রোতাপত্তি মার্গ লাভ করার পরের থেকে এটা প্রকৃত প্রজ্ঞা। আর লোকীয় প্রজ্ঞা এই জন্যই বিচার করে বা বলা হয় যে আমরা নিকুঞ্তি নামক একটা বিপাশনা জ্ঞান, দশবিধ বিপাশনা জ্ঞানের মধ্যে আমরা নিকুঞ্তি একটা দেখেছিলাম, নিকুঞ্তি উপক্লেশ। হ্যাঁ, উপক্লেশ। হ্যাঁ, তো এটা এক পর্যায়ে উপক্লেশ, এক পর্যায়ে কিন্তু এটা লৌকিক প্রজ্ঞা। লৌকিক প্রজ্ঞা, হ্যাঁ, লৌকিক প্রজ্ঞার প্রায় চরম পর্যায়ে। মানে এখানে লৌকিক প্রজ্ঞাটা আরো সহজভাবে বোঝা যায়। তো সেটা হচ্ছে কি, আমরা যে অনিত্যটা বুঝি, আমাদের এই অনিত্য এমনি হয়তো ওই 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 পর্যায়ের অনিত্য হবে না। এটা যতক্ষণ পর্যন্ত ওই মার্গদর্শন না হবে, ওই পর্যায়ের অনিত্য আমাদের মধ্যে বোঝা হবে না মনে হয় আর কি, হয়তো কম বেশি হবে। হয়তো হচ্ছে না যে এরকম আমাদেরকে আবার অ্যাটাক করতেছে না, মোহ অ্যাটাক করতেছে না, মোহ অ্যাটাক করতেছে বলে আমরা আবার শরীরকে ভালোবাসি। মোহ অ্যাটাক করলে মাত্র আমরা আবার শরীরকে ভালোবাসি, শরীরকে আবার নিংড়ে ধরি, সংসারকে আবার নিংড়ে ধরি। যে মুহূর্তে মোহ আমাদেরকে খুব পেয়ে বসে, সেই মুহূর্তে আবার সংসার খুব ভালো। আবার যখন প্রজ্ঞা উদ্ভাসিত হয়, তখন আবার না না এগুলো সব দুঃখ। হ্যাঁ, তখন কি একটা চিত্তের মধ্যে সঙ্গে সঙ্গে একটা প্রসাদ উৎপন্ন হয়ে যায়, সঙ্গে সঙ্গে। এটা ক্ষণিক ক্ষণিক খুব অসাধারণ এক প্রীতি, আনন্দ। আচ্ছা, তাহলে 2 নম্বর পড়বো নাকি? কোন প্রকারে বিজ্ঞ, কোন প্রকারে বলা হচ্ছে? এক প্রকারে বিজ্ঞ হচ্ছে জ্ঞাতব্য। কোন প্রকারে প্রজ্ঞা, বিজ্ঞ প্রজ্ঞা। কোন প্রকারে বিজ্ঞ প্রজ্ঞা, অন্য প্রকারে। এখানে কোন প্রকারে একটা আছে, এক প্রকারে, আবার কোন প্রকার আছে অন্য প্রকারে। মানে দুইটাই বোঝানো হয়েছে। জ্ঞাত হওয়া ওটার মতোই, সেম লোকীয় এবং লোকোত্তর কাছাকাছি বিষয়টাও, এই বিষয়টাও না, ওটারই আমি ডিফারেন্সটা বোঝার চেষ্টা করতেছি। কোন প্রকারে বিজ্ঞ প্রজ্ঞা, কোন প্রকারে বিজ্ঞ প্রজ্ঞা। এখন কোন প্রকারে বিজ্ঞ প্রজ্ঞা, আবার অন্য প্রকার বিজ্ঞ প্রজ্ঞা দিলে হতো না আমাদের, কোন প্রকার দিচ্ছে কেন সেটা আমি বোঝার চেষ্টা করতেছি। যেমন আগের বিষয়টাকে, প্রজ্ঞা মূলত একটাই, লোকোত্তর প্রজ্ঞাটাই প্রজ্ঞা। ওই হিসাবে যদি বলি ওই প্রজ্ঞা এক প্রকার, ওটা এক প্রকারে, ওই জ্ঞাতব্য মানে জ্ঞাত হয়ে গেছে, চতুরার্য সত্য জ্ঞাতব্য প্রজ্ঞা, ওটা এক প্রকারের শেষ। তারপরে অন্য প্রকারে বলতে ওই যে লোকীয় ভাবে যেটা বলা হয়েছে বিজ্ঞেয়। আচ্ছা, বিজ্ঞ প্রজ্ঞা, আচ্ছা বলছি। হ্যাঁ, আচ্ছা, 3 হচ্ছে শাসক প্রজ্ঞা, অনাসক প্রজ্ঞা, তাহলে দুটোই এগুলো সেম কথা। আরেকটা কথা আছে, একটা হচ্ছে জ্ঞাতব্য, এটা বিজ্ঞা,
তো মানে আবার বিশেষ বিজ্ঞ প্রজ্ঞা মানতে মানে বিশেষ অবস্থা আরেকটু। হ্যাঁ না এটা দুটোতে সেম তো। হ্যাঁ কোন প্রকারে বিজ্ঞ প্রজ্ঞা, কোন প্রকারে বিজ্ঞ প্রজ্ঞা মানতে দুইটাই সেম। ওই শুধু কোন প্রকার মধ্যে একটা এক প্রকার দিছে, একটা অন্য প্রকার দিছে। আরেকটাও হতে পারে, এটা এক প্রকার যে কোনো একটা বিষয় নিয়ে হতে পারে, আর অন্য প্রকারে বলতে একদম যাবতীয় সকল বিষয় নিয়েও। কবে বোঝা যাচ্ছে তো। হ্যাঁ যাই হোক, পরিষ্কার না। তারপরে 3 নম্বর হচ্ছে শাস্ত্র প্রজ্ঞা, অনাশ্য প্রজ্ঞা। এটা লৌকিক লোকত্ব রয়ে গেছে বলতে গেলে। না, শাস্ত্র প্রজ্ঞা আর অনাশ্য প্রজ্ঞা হচ্ছে যে কিরকম? শাস্ত্র শাস্ত্র প্রজ্ঞা, প্রজ্ঞা আসক্তিযুক্ত। হ্যাঁ আসক্তিযুক্ত, আর অনাশ্য প্রজ্ঞা অনাসক্তিযুক্ত। আসক্তিযুক্ত। হ্যাঁ, হ্যাঁ আমি ওই জন্য বলছি মন্ত্রটা বলে। লোকোত্তর হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ সেটা বলছি আপনাকে। 4 নম্বর হচ্ছে আসব বিপ্রযুক্ত শাস্ত্র প্রজ্ঞা। আসক্তি নাই, আবার আসক্তি প্রজ্ঞা। আচ্ছা এটা হয়, আমরা জানি এরকম কি হবে, একটা হবে তো। এটা ওই সেম আগে হ্যাঁ বলছিলাম যে একবার, আমরা একবার বুঝছিলাম যে আমি সেটা বলতেছি আপনি যখন আপনাকে। বিপসী থাকবেন, তখন এমনি আসব হওয়ার মতো যে পরিস্থিতি সব আছে, হ্যাঁ, কিন্তু আসব বিপ্রযুক্ত, আসযুক্ত নাই। হ্যাঁ কিন্তু হওয়ার পরিস্থিতি আছে, কিন্তু আপনি হওয়ার বানান পরিস্থিতি নাই আছে। সেই মুহূর্তে। তারপরে আসব তারপর হচ্ছে আসব বিপ্রযুক্ত। বিপর্যুক্ত ওইটাই সেম হচ্ছে আর কি বলতে। হ্যাঁ, না, আর এটা দুটোটাই সেম কথা। আসব হ্যাঁ দুটোই সেম বিপ্রযুক্ত কথা বলছি। আর অনাসব প্রজ্ঞা, এটা হচ্ছে শ্রোতা একেবারে অরহতের কথা। হ্যাঁ অনাসব তো অরহত। আসব নাই, হুম, অনাসক্ত প্রজ্ঞা লোকোত্তর। এটা অরহত গণের কথা, অরহত ফল লাভী। ফলাবি হ্যাঁ টোটাল অনাসব হয়ে গেছে তো। তারপর সংযোজনীয় প্রজ্ঞা, অসংযোজনীয় প্রজ্ঞা। এই বলছি লোকীয় লোকত্ব দুইটাই করে দিচ্ছে আর কি বলতে। না, সংযোজন, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে বলতে। সংযোজন একবার অসংযোজনীয় হলে সেটা অরহত, আর সংযোজন নাই, হ্যাঁ সেটা করে। আর সংযোজনীয় প্রজ্ঞা এটা ইয়া পর্যন্ত অনাগামী অরহত মার্গ পর্যন্তও ধরা যায়। হ্যাঁ বলতে সংযোজন সব ছিন্ন না, চিহ্ন না। পৃথকজন থেকে শুরু করে অরহত মার্গ পর্যন্ত। মার্গ পর্যন্ত ফল হচ্ছে তার পর্যন্ত আর কি। আচ্ছা হচ্ছে সংযোজন বিপ্রযুক্ত সংযোজনীয় প্রজ্ঞা। একই। সংযোজন বিপ্রযুক্ত অসংযোজনীয় সেম আগের মতো বুঝলে গ্রন্থনীয় প্রজ্ঞা, অগ্রন্থনীয় প্রজ্ঞা। হয়েছে, টানি চলে যান এটা এবার। এখন চলে যাবো তিকমাতিকা। তিগমাতিকা। 3 প্রকারে জ্ঞানবুদ্ধ। ওটা এখানে 2 প্রকার গেছে। বুঝতেছেন সবাই? না বুঝলে বলিয়েন, এগুলো আমরা টেনে যাচ্ছি মানে বুঝতেছি বলে আমরা মনে করতেছি আপনারাও বুঝতেছেন, সেজন্য টানি আসছি। ঠিক আছে, কেউ কিছু বলতেছে না। 3 মাতিকা। 3 প্রকার তো এক হচ্ছে চিন্তাময় বা শ্রুতময় প্রজ্ঞা, ভাবনাময় প্রজ্ঞা। আচ্ছা, চিন্তাময় প্রজ্ঞা, শ্রুতময় প্রজ্ঞা, ভাবনাময় প্রজ্ঞা। এইখানে বানতে এই যে চিন্তাময় প্রজ্ঞাটা যেটা বলা হচ্ছে,
যেমন আমরা এখন পরে পরে যেটা শুনে পরে যেটা ইয়া করতেছি এটা হচ্ছে শ্রুতময় প্রজ্ঞা, বুঝছেন? তারপরে এটা আবার নিজে গবেষণা করে যেটা উৎপন্ন করতেছি চিন্তা গবেষণার মাধ্যমে করি না আমরা, সেটা হচ্ছে ঠিক আছে, এটা তো আমি বুঝছি, তারপরে জাস্ট এমনি আলোচনা চিন্তাময় করার জন্য প্রজ্ঞা। আমি প্রশ্ন করছি। তারপরে ভাবনাময় প্রজ্ঞা হচ্ছে যে নাম রূপ যেটাতেই আপনি ভাবনা করেন না কেন ওটাতে ভাবিত বহুলিখিত ঝুম করে দেখে পরিষ্কার হয়ে তারপরে কোনো রকমের সন্দেহ নাই কি কি আছে না আছে এটা। কারণ মানে এটা এই চিন্তাময় প্রজ্ঞা হচ্ছে ভাবনাময় প্রজ্ঞাটা হচ্ছে যে এরকম উদাহরণ আমরা ইয়া করি যে ম্যালেরিয়ার রক্ত টেস্ট করে যে ম্যালেরিয়ার জীবাণু কতগুলো পাওয়া যায় না রক্তের মধ্যে। আচ্ছা, ওখান থেকে একটা জীবাণু নিয়ে ওটাকে আবার পুরো জুম করবে ওটা শরীরে কি কি আছে, এভাবে ব্যাপক বিশ্লেষণ বহুলিখিত করা আর কি। ঠিক আছে বলতে, হ্যাঁ, কাকে আপনার যখন যেটাতে চিত্ত আকৃষ্ট হবে, যখন যে বিষয়টা ভাববেন সেটাকে ঠিক এই পর্যায়ে গিয়ে ভাবিত বহুলীকৃত করা, এটাকে বলা হয় ভাবিত বহুলীকরণ। এই কার্যগুলো করার সময় চিত্ত এটা ছেড়ে অন্য কিছু করলে আর এটা হবে না। আর এটা ছেড়ে অন্য কিছু ছুটে গেলেও এটাতে আবার আসতে আপনার পুনরায় আবার বহুত সময় লেগে যাবে। বলেন। না, আমি ওই প্রশ্নটা এখানে করছিলাম যে শ্রুতময় প্রজ্ঞা, এখানে শ্রুতময় প্রজ্ঞা আপনি তো আমরা যেটা পড়তেছি ওইটা বলছেন নাকি, কিন্তু এই বিষয়গুলো ছাড়া যেমন নির্বাণ অভিমুখী ছাড়া অন্য কোন শ্রুত হলে এটা আর প্রজ্ঞা হচ্ছে না। আমি ওই বিষয়টা আমি ইয়ে করার জন্য আলোচনা করার জন্য বলতেছিলাম বলতে। তাহলে না, প্রজ্ঞা তো আপনার শুধু চতুরার্য সত্য কেন্দ্রিক। হ্যাঁ, সেটাই বলতেছি আর কি বলতে। ওইখানে প্রজ্ঞা তো অন্য কিছুতে আর প্রজ্ঞা নাই, আরগুলো সবগুলো আপনি জ্ঞান লোকীয় জ্ঞান বলতে পারবেন। জ্ঞান, হ্যাঁ হ্যাঁ, আমি ওই বিষয়টা বলতে, ওইটা বলার জন্য। যেমন তাহলে জিনিসটা আমাদের সব এই বোতল সম্পর্কে একটা জ্ঞান আছে বিজ্ঞানীদের, কিন্তু এটা সম্পর্কে প্রজ্ঞা জ্ঞান কি? বোতল সম্পর্কে প্রজ্ঞা কি হবে? এটা সম্পর্কে বৈজ্ঞানিকদের একটা জ্ঞান আছে, এটা বিজ্ঞানীদের জ্ঞান। বোতল সম্পর্কে বিজ্ঞানীদের বা যারা বোতল বানিয়েছে বা প্লাস্টিক যারা বানিয়েছে ওদের একটা মোটামুটি একটা ধারণা এটা সম্পর্কে পুরো আছে। কিন্তু এটাকে দিয়ে যদি আপনি প্রজ্ঞাময় ধারণা উৎপন্ন করেন এটাকে কেন্দ্র করে, তখন কি উৎপন্ন হবে যে আপনার? এখানে তো যদি ভাবনাময় প্রজ্ঞা উৎপন্ন হবে আর কি। কিভাবে হবে বলেন তো, কি কি করবেন আপনি? এটাকে আপনি বিপাশনা করতে চাচ্ছেন, বোতলটাকে কেন্দ্র করে আপনি বিপাশনা করতে চাচ্ছেন, কিভাবে করবেন? এইটা মানতে আসলে ওই বিপাশনা করতে গেলে এটা কি দিয়ে মানি, এই যে যা যা উপকরণ দিয়ে তৈরি হয়েছে আর কি, এটার তো মধ্যে মানে চারিদা তো বানতে বিদ্যমান আছে আর কি। এটাই উপকরণ মানাতে যে ভাবিত এবং বহিলিত করে, তারপরে অনিত্য দুঃখ অনাত্মা, হ্যাঁ, মানে জ্ঞানের মাধ্যমে দেখে তাইলে ওই এই ভাবনাময় প্রজ্ঞাটা উৎপন্ন হবে আর কি। এটাও কিন্তু এটাতে দুঃখ আছে, বোতলে দুঃখ আছে, দুঃখ তো অবশ্যই থাকবে মানতে। হ্যাঁ, কিভাবে?
যেটা এটা কই হচ্ছে বানতে, এটা মানে অর্থাৎ ওই নাম রূপ দিকে মানাতে যে চিন্তা করলে তাহলে তো কথা মানাতে যে ইয়া ওই বোতলে পাওয়া কোনো যাবে দুঃখ আর কি। নাই, যদি বোতল আমি যদি আমার মনে না করি, বোতলে কোনো দুঃখ নাই, ঠিক আছে? পৃথিবী কোনো যদি দুঃখ মনে না, না করি তো কোনো দুঃখ নাই, পৃথিবীও কিন্তু কোনো বানতে দুঃখ এটা তো না, পরে হচ্ছে। পৃথিবী যদি আমার মনে না করি, আর পৃথিবী আমার মনে করলে তখন পৃথিবী দুঃখ। হ্যাঁ বুঝা অবশ্যই। গেছে? আমি আমার মনে না করলে কোনো দুঃখ নাই, সবকিছু। এক কথা মানা বলতে করলে তো কোনো দুঃখ নাই। হ্যাঁ, এক এই আজকের কথায় দিনে আমার কতগুলো অনেক মানুষ তো মারা দুঃখ গেছে, না। আজকের দিনে সারা পৃথিবীতে কতগুলো মানুষ মারা গেছে, কিন্তু আমি কাউকে আপন মনে করতেছি না, আমি মনে করতেছি না, আমার মনে করতেছি না, আমার কোনো রকমের কি নাই, দুঃখ ব্যথা কোনো কিছু নাই, আছে? এই তাহলে সুতরাং এই বোতলটাও আমি মনে করলে তখন আমার দুঃখ উৎপন্ন হওয়ার দুঃখ ব্যাপার উৎপন্ন হবে হবে অবশ্যই। বা দুঃখ হবে। হ্যাঁ, কিন্তু আমি আমার মনে না করলে কোনো দুঃখ না। এভাবেও কিন্তু এটা মাঝে মধ্যে পরীক্ষা করে নিতে হবে। এগুলো হচ্ছে যে আলোচনা করার মাধ্যমে আমাদের হ্যাঁ বানতে বৌদ্ধ ভিক্ষুদেরকে বুদ্ধ যখনই একসঙ্গে মিলিত হলে দেখা হলে শুধু চতুরার্য সত্য রিফ্রেশ করার জন্য নির্দেশ। হয়তো মৌন থাকবা, নাহলে এগুলো রিফ্রেশ করবা, তোমার চারিত্র্য সত্য ঠিক আছে কিনা, মানে তুমি এটা ঠিকঠাক বুঝতেছো কিনা, কোনো জায়গায় গন্ডগোল হয়ে যাচ্ছে কিনা, নাইলে চুপচাপ থাকতে বলছে, কোনো কথা বলবো না। আর্য তুষ্ণী ভাব, আর যদি কথা বলতেই হয় চতুরার্য সত্য রিফ্রেশ করো, প্রত্যবেক্ষণ করো, বারে বারে আলোচনা করো, ঠিক আছে কিনা। এভাবে ছোটদেরকেও বলতে হয়, আবার ছোটরাও ঠিকই বলতেছে, এটা তাদের ঠিক আছে কিনা, অথবা আমারটা যদি ব্যতিক্রম হয় ছোটদের থেকে আবার পুনরায় ঠিক করে নিলাম। এটা মানে খুব দ্রুত যারা নির্বাণ যেতে চায় তাদের জন্য প্রতিপদা। খুব দ্রুত যারা নির্বাণ যেতে চায় তাদের জন্য প্রতিপদা হচ্ছে যে হয়তো চুপ থাকবা, আর না কথা বলতে হইলে এই জাতীয় কথা। তারপরে 2 নম্বর হচ্ছে দানময় প্রজ্ঞা, শিলময় প্রজ্ঞা, ভাবনাময় প্রজ্ঞা। মানে এই পার্টটা বলতে খুব ভালো হয়েছে, জ্ঞানবুদ্ধ। আমাদের কাছে আনকমন হয়েছে শুধু এটাই, আরগুলো তো সব আমাদের না। হ্যাঁ ওই এর সেটাই আগেরটাও বলতেছি তো। আনকমন ছিল একটু করে কেমন ছিল কথাটা বলতে শুধু ওটা প্রতিসংবিদা। প্রতিসংবিদা মানে ওটা বোঝা পর্যন্ত আনকমন ছিল, বুঝে যাওয়ার পরে আরগুলো সব হ্যাঁ, কমন আবার। প্রতিসংবিধার অনেক কিছু বলতে আমরা এখানে পাইছিলাম আর কি। হ্যাঁ মানে এমনি প্রতিসংবিধান নেতৃকরণ নাকি একটা বই আছে না নাকি? হ্যাঁ, প্রতিসংবিধান কি একটা বই আছে না? প্রতিসংবিদা মার্গ প্রতিসংবিদা মার্গ আছে যে একটা বই আছে, হ্যাঁ সেটাই ভিত্তি প্রকরণ। অনেক বড় বই প্রতিসংবিদা মার্গ। এটা বড় হইলেও আপনাদের কাছে এখন আর বড় মনে হবে না, যখন এটা কত বড় বই, এটা আমরা নিমিষে শেষ করে দিচ্ছি, দেখতেছেন না? এখন যে কোনো বড় বই আপনি এখন পাঠানো নেন, পাঠানো আপনি যেহেতু একটা ইয়ে করে ফেলছেন, পুরো একই রকম, যেহেতু একদম চট করে শেষ হয়ে যাবে। না এভাবে হলে আমাদের দেরি লাগবে না তো, হ্যাঁ বলতে অভিধর্ম পিটক শেষ করতে দেরি লাগবে না। তবে যারা যারা বুঝতেছেন না, এখান থেকে বুঝে না গেলে পরবর্তীতে আরো দেখবেন যে আরো বুঝবেন না। হ্যাঁ, তবে আমার জন্য বেশি ভালো হয়েছে বলতে জ্ঞানবুদ্ধটা প্রথম থেকে। না জ্ঞানবোধ না, জ্ঞান বিভঙ্গটাই আসলে অনেক। ওই জ্ঞান বিভঙ্গের কথা বলতেছে আর কি, জ্ঞান বিভঙ্গ তো শুরুতে জ্ঞানবুদ্ধ থেকে শুরু হয়েছে আর কি, প্রকারই জ্ঞানবুদ্ধ। তারপরে দানময় প্রজ্ঞা, শিলময় প্রজ্ঞা, ভাবনাময় প্রজ্ঞা।
হুম, অধিশীল মনে আছে? অধিশীলে প্রজ্ঞা। 3 নম্বর অধিশীলে প্রজ্ঞা, অধিচিত্তে প্রজ্ঞা, অধিপ্রজ্ঞা প্রজ্ঞা। অধিশীল মনে অধিশীল আছে? মানে বলতে এখানে অতিরিক্তশীল আর কি। কিরকম অতিরিক্তশীল? না মানে অধিশীল মানে অতিরিক্তশীল না বলতে, অতিরিক্তশীল বলতে এখানে শীল তো আমরা যেমন আমরা এই যে কি অষ্টশীল নেই, পঞ্চশীল নেই, হ্যাঁ। এখানে পঞ্চশীল যদি আমরা শুদ্ধভাবে প্রতিপালন করি, 5টা শীলে যথাযথ যদি আমরা পালন করি তাহলে এটা বলতে অধিশীলে পড়ে না। হ্যাঁ, যেমন আমাদের এইটাকে কেন্দ্র করে, এই কথাগুলোকে কেন্দ্র করে বারবার একজন অরহৎ বানতে শুধু দান এবং শীলের মাধ্যমে অনাগামী লাভ বলেছেন উনি। দান এবং শীলের মাধ্যমে, দান এবং শীলকে এই অধিশীলে যখন রূপান্তর করা হয়ে যায় তখন সেটা প্রজ্ঞায় পরিণত হয়ে যায়। কিভাবে, একটা উদাহরণ দেন তো। বলতে যখন নির্লিপ্ত দান করা হয় তখন অটোমেটিক শীলটা রক্ষিত হয়, আর এইখানে নির্লিপ্ত যখন আসবে তখন এটা তো প্রজ্ঞার অন্তর্গত নাকি? না, দানটা নির্লিপ্ত ভাবে করলে আপনার শীলের ব্যাপার আসতে হবে, কথা নাই। শীলটা তো ওইখান থেকে মজবুত হবে না বলতে, আমি ওই দিক দিয়ে বলছি আর কি। দান যিনি না করেন মনে তো শীল ঠিক হবে না। না, এটার সঙ্গে এটার আবার নাই, ওরকম ঘনিষ্ঠতা নাই। ত্যাগময় না থাকলে বলতে শীলটা পরিপূর্ণতা লাভ হয় না মনে হয়। যাও আমি ওই দিক দিয়ে বলছি। দানের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আপনি শীল পালন না করলেও দান করতে পারে। দানের ফলের ব্যাপারে, দানের যে ফল আছে ওটা যদি চুরি করে যদি দান করা হয় তখন ওই বস্তু সম্পদ পরিশুদ্ধ না, ওই জাতীয় ওটা আলাদা হিসাব। কিন্তু এমনি আমি দানীয় বস্তু, কিন্তু আমি এমনি অন্যান্য শীল ভঙ্গ করি, আমার দানীয় বস্তু কিন্তু ফ্রেশ, এটা আমি সদুপায়ে অর্জন করেছি, তখন সে দান করতে পারে। কিন্তু অন্যান্য যে কোনো শীল তার ভাঙতেছে আর কি। হ্যাঁ, চুরিও করে, মনে করেন ওই যেটা দান করবে ওটা কিন্তু চুরি করছে না, তাহলে কিন্তু এটা দানের সঙ্গে ওটার সঙ্গে সম্পর্ক নাই। হ্যাঁ, এভাবে বললে ঠিক আছে অবশ্য, কিন্তু আমরা মূলত আলোচনা করতেছি 3 নম্বরে অধিশীল। অধিশীল বলতে, হ্যাঁ, অধিশীলের একটা উদাহরণ বলতে বলছিলাম। আমি বলতে অধিশীল বলতে ওইটাই বুঝছি, ওইটা বলছিলাম আর কি আপনাকে। যে শীল বানতে জীবনের বিনিময়েও কোনোদিন ভঙ্গ হয় না। বলেন সুকুমার বাবু, বলেন। বলতে আসলে অর্থাৎ যে শীল পালন করলে বানতে আর কি, অর্থাৎ বিশুদ্ধতা, অর্থাৎ মানে কি বলে, বিশুদ্ধতা ভাবে মানে পালন করে, মানে যে মানে কিভাবে বুঝাইতাম, মানে উচ্চতর দিক দিয়ে বানতে আর কি, অর্থাৎ তীক্ষ্ণ বুদ্ধির মাধ্যমে আর কি বানতে। হ্যাঁ, মানে এই যে কঠোর, মানে কঠোরতা থেকে কঠোর ভাবে আর কি, মানে এই সংযমা থেকে মান্যতাতে উপরে, মান্যতাতে যে উঠা যায় আর কি, উপরে মান্যতা যাওয়া যায়। ঠিক আছে, যাই হোক, আপনারা এমনি বুঝছেন, বুঝাই যদিও বা বলতে পারতেছেন না। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝে যাবেন। যেমন আমরা
এখন প্রায় বিজ্ঞান জগতের মানুষ আমরা প্রত্যেকেই জানি বুদ্ধ যেটা 2500 বছর আগে দেখেছেন, বলেছেন, এই বাতাসের মধ্যেও অনন্ত প্রাণীকুল আছে এবং এগুলো আমরা শ্বাস গ্রহণ করার সঙ্গে সঙ্গে কি হয়ে যাচ্ছে, অটোমেটিক ভাবে মরে যাচ্ছে। আমি আমার এই শিলকে অতি সূক্ষ্মাণুসূক্ষ্মভাবে পরিশুদ্ধ থেকে আরো পরিশুদ্ধতর করতে চেষ্টা বা করে করব, এই চিন্তায় তিনি প্রতি ক্ষণে ক্ষণে এই শিলকে ডেভেলপ করে চলেন, উন্নত করে চলেন। আজকে এরকম আছে, কালকে এর থেকে আরেকটু ডেভেলপ, পরশু এর থেকে আরেকটু ডেভেলপ, বা এর পরে চিত্তক্ষণ আরেকটু ডেভেলপ, এভাবে ক্রমিক যে ডেভেলপের কিছুক্ষণ আগে আমি যে চিন্তা নিয়ে শিল্পায়ন শুরু হয়েছে, ওই দৃষ্টিকোণ থেকে উদ্ধার পর্যন্ত ঠিকই আছে আমার, কিন্তু পরবর্তীতে আমার আবজ্ঞান পরিপক্কতা হওয়ার কারণ না, এটাও একটু দোষ আছে এখানেও, তখন এটা আরো ওটাও বাদ দিয়ে আরো একটু পরিশুদ্ধ ফ্রেশ, এভাবে ক্রমে ক্রমে উন্নত থেকে উন্নততর শিলের পর্যায়ে যাওয়া, এটাকে অধিশীল। যাই হোক, আমরা একটু চ্যাটজিপিটি থেকে দেখে ফেলি না? সুপ্রিয় বাবু তো আসে নাই। অধিশীলে অধিপ্রজ্ঞা বলতে তুমি কি বুঝো? একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলো। আপনি কি অদিতি এবং প্রভা এই অধিশীলে অধিপ্রজ্ঞা, I'm sorry, I'm not. আমি বিভঙ্গ বই থেকেই প্রশ্ন করতেছিলাম। এখানে একটি লাইন আছে, অধিশীলে অধিপ্রজ্ঞা। অধিশীলে অধিপ্রজ্ঞা। আমি দুঃখিত, আপনি যে শব্দগুচ্ছ বলছেন অধিশীলে অধিপ্রভা, তার কোনো নির্দিষ্ট অর্থ এখানে আমার থেকে একটু করে দেখতেছি আর কি, আমরা লিখে অধিশীলে অধিপ্রজ্ঞা, এই কথাটা সুন্দর করে বুঝিয়ে বলো। অধিশীলে প্রজ্ঞা বলতে হবে। আসলে আপনি যে শব্দগুলো বলছেন অধিশীলে অধিপ্রভা, সেগুলোর কোনো নির্দিষ্ট বুঝতেছে না মানতে প্রভা বুঝতেছে, অধিপ্রজ্ঞা বুঝে নাই মানতে, লাস্টে শুধু প্রজ্ঞা বলে দেখেন না মানতে, অধিশীলে প্রজ্ঞা বলেন মানতে। অধিশীলে অধিপ্রজ্ঞা, এখন বুঝবে। সুকুমার কি পাইছে বলতেছে না, বান্তে যেটা বলছে সেটাই আসলে, অর্থাৎ এখানে মানে এর সংক্ষেপ একটা লিখছে, যখন একজন ব্যক্তি শীল বা নৈতিকতা কঠোরভাবে অনুসরণ করে, তখন তার মধ্যে যে গভীর উপলব্ধি বা সত্য জ্ঞান জন্মায়, সেটি অধিশীল অধিপ্রজ্ঞা, মানে উচ্চতর জ্ঞান, অর্থাৎ উচ্চতর মানে শীল আচরণ, বোঝাচ্ছে। এক দৃষ্টিকোণ থেকে আমাদের এই যে মানে পানাতি পাতা বেরামনি শিক্ষাপ্রদান সমাধি, আমি এটা দেখেন, এটার কত ব্যাপকতা। পুরো সম্বুদ্ধি লাভ করেছেন একটা বিষয়কে কেন্দ্র করে, মানে এই পানাতি পাতা প্রাণী হত্যা বাদ দিয়ে, এটা এখান থেকে শিলের সূচনা, প্রাণী হত্যা করব না, এখান থেকে হচ্ছে যে এই পানাতি পাতা শিলের সূচনা, আর এটা পরিসমাপ্তি কোথায়? প্রাণীকে ভালোবাসা বা মৈত্রীর চরম শিখরে পৌঁছা। আর এই মৈত্রীর চরম শিখরে পৌঁছা, এটা একেবারে সম্যক সম্বুদ্ধি জ্ঞান পর্যন্ত।
কারণ উনি যতটুকু প্রাণীকে ভালোবেসেছেন, আমরা তো বা কোনো অরহতগণ, কোনো মহাশ্রাবকগণ এটা পারবেন না, অতদূর পর্যন্ত ওনার পক্ষে সম্ভব না। কারণ আমরা ভালোবাসতে পারবো যে, কিন্তু ভালোবেসে তাকে একদম তার সেই পরম মুক্তি প্রাপ্তি এটা পর্যন্ত আমরা তাকে পৌঁছাইতে পারি না। বুঝছেন? আর বুদ্ধ আমাদের প্রতি ভালোবাসা উৎপন্ন করে, সেই ভালোবাসাকে কেন্দ্র করে উনি সপ্ততিংশ বুদ্ধিপক্ষীয় 30 পারমী পূর্ণ করেছেন এবং এত দীর্ঘকাল তিনি নানা ধরনের কষ্ট দুঃখ যন্ত্রণা ভোগ করে এই সম্যক সম্বুদ্ধি তিনি পেয়েছেন এবং অনন্ত মানুষের কল্যাণে, অনন্ত প্রাণীগণের কল্যাণে তিনি এই ধর্ম ভাষণ করেছেন, সম্যক সম্বুদ্ধি লাভ করেছেন। এগুলো সবগুলো কিন্তু কাকে কেন্দ্র করে? ওই যে মৈত্রীকে কেন্দ্র করে। না হলে তিনি তখন কি হয়ে যেতেন? তখন মুক্ত হয়ে যেতেন সুমেধ তাপস কালীন সময়ে মুক্ত হয়ে। তাহলে এই প্রাণীকে ভালোবাসার দিক থেকে উনি এদূর পর্যন্ত। যাই হোক, আজকে আমরা কোন জায়গাতে ছিলাম? যে 3 নম্বরে বাতে 3 নম্বরে, কালকে থেকে এরপর গুলো আর কি। বাতে 3 মাতিকা। তাহলে অধিশীল বোঝা গেছে বাতে সদ্ধর্ম প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম এর মধ্যে বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্দেদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমুক্ত সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞান দৃষ্টি কল্যাণ নির্দেশন সংসর্গ লাভ করতে সক্ষম হয়ে এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু